ট্রেনে কাটা লাশ পাওয়া যায়। সে লাশ পাওয়ার পরে স্থানীয় ব্যক্তি জানার পর যেহেতু রেল লাইনে পাওয়া গেছে লাশটি, তাই স্বাভাবিকভাবে জিআরপি পুলিশে খবর দেওয়া হয়। রেলওয়ে পুলিশ এসে সে লাশটি দেখে, সে লাশটি সুরক্ষা করে এবং সে লাশটি নিয়ে তারা পোস্টমর্টমে প্রেরণ করে এবং ইউডি মামলা করে। পিবিআই দিনাজপুর, অর্থাৎ পিবিআই কাজ হচ্ছে, আপনারা জানেন যে পিবিআই মামলা তদন্তের পাশাপাশি পিবিআই একটি স্পেশাল কাজ আছে, শ্যাডো ইনভেস্টিগেশন, অর্থাৎ ছায়া তদন্ত করা। যে কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে হত্যা সংক্রান্ত ঘটনা ঘটলে আমরা পিবিআই টিম সেই ঘটনাস্থলে যাই এবং জেলা পুলিশের বা অন্যান্য সংস্থার পাশাপাশি পিবিআইও তদন্ত শুরু করে। অর্থাৎ সেই এলাকার সেই হত্যাকাণ্ডের বিষয়ে যা যা করা আমাদের মোবাইল ট্র্যাকিং, ল্যাকসেল, আসামি জিজ্ঞাসাবাদ বা আসামি পিকআপ করতে পারে, এই তদন্ত শুরু করে। আমাদের এই যে ট্রেনে কাটা যে মেয়েটি পাওয়া যায়, তার মেয়ের নাম হচ্ছে ময়না, তার নাম ময়না, তার স্বামীর নাম জাহিদ। এই লাশ পাওয়ার পর পিবিআই যে টিম গিয়েছে, সেই দিনে যে টিম প্রধান ছিলেন, আমার ডান পাশে বসে আছে সাব ইন্সপেক্টর নাজিমুল, সেই টিমের ইনচার্জ হিসাবে সে তার সদস্য নিয়ে সেই ঘটনাস্থলে যায় এবং সেখানে লাশ দেখে এবং সার্বিক পর্যায় করে যে ট্রেনে কাটা মহিলার গলায় রশি পেশা ছিল এবং রশিটার সঙ্গে আবার লাইনের সঙ্গে বাধা ছিল। স্বাভাবিকভাবেই তার প্রথমে সন্দেহ হয়েছে যে এটি স্বাভাবিক মৃত্যু নয় বা এটি রেলে কাটা হতে পারে না। তার হাতটা রেলের পাশে ছিল, হাতটা কেটে গেছে, হাতটা পাওয়া যায়নি। অর্থাৎ 21/9 তারিখে মৃত্যু হয়েছে, ট্রেনে কাটা পড়েছিল, কিন্তু লাশ পাওয়া গেছে 22 তারিখে। এটা দেখার পরে আমাদের যে টিম আছে, ল্যাকসেল এলাকার পাশের লোকজন জিজ্ঞাসা করে জানতে পারলো এর নাম ময়না, এর স্বামীর নাম জাহিদুল, এ 4 বোন। এবং আমাদের টিম সেদিন থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করলো, তদন্ত শুরু করলো, তাদের প্রক্রিয়া শুরু করলো, সোর্স নিয়ে করলো এবং সে উক্ত এলাকায় প্রায় 4-5 দিন বসবাস করছে, থাকছে, সে থেকে খোঁজ খবর নিয়েছে। খোঁজ খবর নেওয়ার পরে আমরা জানতে পেরেছি যে সুরক্ষা রিপোর্ট এবং পোস্টমর্টমের কিছু বিষয় করে আমরা জানতে পেরেছি যে এটা হত্যাকাণ্ড হয়েছে। তার প্রেক্ষিতে আমরা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিশ্চিত হয়ে আমরা বাদী যে এই যে ময়না, তার বাবা লাল মিয়া, সে জিআরপি থানায়, আপনারা জানেন জিআরপি হচ্ছে রেলওয়ে জেলা পুলিশের অধীনে দিনাজপুর রেলওয়ে থানায় মামলা রেকর্ড করা হয় এবং এই মামলাটি পিবিআই এর শিডিউলভুক্ত হওয়ায় আমরা এই মামলাটি সদ্যই গ্রহণ করে আমাদের সাব ইন্সপেক্টর নাজিমুল সে মামলা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর আমরা 3 জনকে, এজার নামে 3 জনকে গ্রেপ্তার করি। অর্থাৎ 3 জনের নাম দিয়ে মামলা করেছে বাদী লিস্টের ময়নার বাবা লাল মিয়া, উনি একজন দোকানদার, চায়ের দোকানদার, এবং উনি মামলা করার পর আমরা সেই রাতে অভিযান করে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে আমরা আদালতে সোপর্দ করি, আমরা রিমান্ডের আবেদন করি, আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ডে এনে সেই জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতে আমরা ঘটনার সত্যতা জানতে পারি এবং জাহিদুল এই আমাদের কাছে দায় স্বীকার করার পর সে আদালতে 164 করেছে। তার বক্তব্য হচ্ছে যে ময়না এবং জাহিদুল, এই ময়না এবং তার বোন আছে লাকি, এরা অর্থ এলাকায় আপনার সুদের, অর্থাৎ টাকা ধার নেই, সুদের উপর টাকা নেই এবং অনেক লোকের টাকা, সুদের টাকা নেই। আর জাহিদুল কাজকর্ম করে এবার রাতে আবার দেশের পেশা করে আর কি, যে ময়না যে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা ময়নার বোন লাকির বক্তব্য যে আমার বোন যে টাকাটা নিয়ে আসে এই টাকাটা যখন তার স্বামীকে দেয়, অসাধারণ সময় মদ খায় বা খাওয়া খায়, সে নষ্ট করে। ঘটনার দিন, অর্থাৎ যেদিন মারা গেছে সেদিন সন্ধ্যার সময় এই জাহিদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এই আপনার হচ্ছে কারেন্টের বিল নিয়ে। তার কারেন্টের বিল হয়েছে 5,000 টাকা, জাহিদুল তাকে 3,000 টাকা দিয়েছে আর বলছে বাকি 2,000 টাকা তুই ম্যানেজ কর। ও ম্যানেজ করতে পারেনি বলে সেই দিন জাহিদুল মানাকে মেরেছে এবং আবার জাহিদুল মানাকে 700 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে বাজার করার জন্য। তো ময়না এই 700 টাকা দিয়েছে। সকালে ময়না বাজার করে এসে সুদের যে টাকা পায় পাওনাদার, যখন টাকা চায় তখন সে এই 700 টাকা থেকে 500 টাকা দিয়ে দেয়, 200 টাকা সে বাজার করতে যায় এবং তার জাহিদুল তাকে মেরেছে, সেটা আবার তার বোন এসেছে, বোনকে বলেছে, এরপর রাগ করে সে বাড়ি চলে গেছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে ময়নাকে আর পাওয়া যাচ্ছে না, সে কোথায় চলে গেছে। এইদিকে জাহিদুল এবং এই লাকি, অর্থাৎ তার ছোট বোনের হাজবেন্ড নাম হচ্ছে সালাম এবং আরেকজন ব্যক্তি আছে রুবেল, এই 3 জন মিলে যখন আপনার নেশার মদ খাচ্ছে তখন জাহিদুলের বক্তব্য হচ্ছে যে আজকে শেষ করে ফেলবো, আর ভালো লাগে না, প্রতি ঝগড়া হয়, চল আমরা খুঁজি তাকে। তখন তারা ওই আপনার কাশিমের মোড়ে গেছে,
আসিমের মনে দেখা হয়েছে এই আপনার ময়নার সঙ্গে, তখন তার স্বামী অনেকে বলছেন বাজার করেছিস, হঠাৎ পাড়া মোড়ে আর কি, তো বলছে আমার 200 টাকা আছে, কত বাজার করি, এই বলে তাকে স্বামী যেহেতু হাজবেন্ড রেল ব্রিজ পার হয়ে এসে গনির মোড়ে আসছে রাতের বেলায়, তখন আপনার 10টা বা 10:30 বাজে। গনির মোড়ে আসার পর সে বলছে যে আমি একটু প্রস্তাব করবো চল। এইদিকে তারা প্ল্যান করেছে যে আজকে তাকে পরিকল্পনা করেছে আজকে আমি একে শেষ করে দিব। অর্থাৎ ময়নার যে ছোট বোন লাকিও সুদের টাকা নেয়, লাকির স্বামী কিন্তু সালামা বলছে যে আমি অতিষ্ঠ হয়ে গেছি, 1 টাকা করে শেষ করে 1 টাকা করে। এরপর তারা হেঁটে হেঁটে এখন যখন অন্দরে যাচ্ছে তখন বলছে এ দিয়ে কেন, সে বলছে একটু প্রস্তাব করবো। প্রস্তাব করা নিয়ে গেছে এবং হাঁটার সময় যে আপনার দেখবেন রেল লাইনে অনেকের রশি থাকে, কাপড় শুকোতে দেয়, রশি সঙ্গে করে সালাম। হাঁটার পরে একটু যাওয়ার পরে একটু অন্ধকার ঘাস আছে, রেল লাইনের উপরে কাছে গেছে, পিছন থেকে রশি তাকে টান করেছে। যখন রশি যে টান দিয়েছে তখন সে পড়ে গেছে, আপনি দেখবেন তার আঘাত আছে এবং পড়ে যাওয়ার পরে ওখানে শ্বাসরোধ করে মেরেছে। মারার পর তাকে যেন এটাকে ট্রেনে যেন বলা যায়, এই জন্য সে লাশটাকে এমন শুয়ে দিয়েছে, আপনি দেখবেন যে হাতটা ট্রেনের মধ্যে দিয়েছে, যার পর ট্রেনটা আপনার দ্রুত ট্রেন এসে তার হাতটা কেটে দিয়ে গেছে, হাতটা পাওয়া যায়নি, কারণ হাতটা রাতের বেলা শিয়াল বা কেউ নিয়ে গেছে। এবং পরের দিন আমরা এটা এবং তাকে যে মারামারি টেনে নিয়ে আসছে সে দাগও কিন্তু পাওয়া গেছে, সরকারি রিপোর্টে আছে। সবচেয়ে মজার বিষয় যে এই হত্যাকাণ্ড করার পর সে বাসায় এসে দিব্যি থাকে, এলাকার লোকজন কেউ বুঝতে পারে না এবং সে মানে তার মধ্যে কোনো অনুতপ্ত নেই যে সে কাজটা করেছে এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের টিম লোকজন সে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে পথ সৃষ্টি করার জন্য। এবং লাকির বক্তব্য হচ্ছে আমাদের এই যে নাজিমুল লাকির বাসায় সালাম এসেছে এবং সালাম এক পর্যায়ে বলেছে যে তোর বোনকে আমরা সাইজ করছি, তোকেও সাইজ করবো, এই কথা কিন্তু পর্যন্ত হয়েছে, সে জানতে পেরেছে এবং এটা লাকি পরে স্বীকার করেছে, তার বোন বলেছে যে, এবং বোন যখন তার সালামকে বলে যে আমার বোন কোথায়, কোথায়, সালাম কিন্তু এড়িয়ে যায় বিষয়টা। আমরা 160 করে এই সালাম এবং রুবেলের সম্পৃক্ত পেয়েছি, আমরা সালাম এবং রুবেলকেও অ্যারেস্ট করেছি, তাকে আমরা কোর্টে আদালতে প্রেরণ করেছি এবং আমাদের এক্সাম নামে 3 জন আসামি গ্রেপ্তার করেছি। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এটি একটি মানে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করে তার প্ল্যান ছিল যে এটাকে তাকে মেরে ট্রেনে কাটা করবো। আপনারা জানেন, আপনারা দেখবেন ইতিহাস দেখবেন যে ট্রেনে কাটার পরা যারা পড়ে যায়, ট্রেনে মারা যায়, এর ম্যাক্সিমাম তদন্ত হয় না, এটাকে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়। কিন্তু আমি মনে করি যে আমি দিনাজপুরে যেমন দেখেছি যে এই প্রথম পিবিআই যে ট্রেনে কাটা চালিয়ে দেওয়ার বিষয়টাকে আমরা নিয়ে আসলাম, যেটা ট্রেনে কাটা নয়, এটা আসলে হত্যাকাণ্ড। আসলে যে কোনো বিষয় নিবিড় ভাবে তদন্ত করলে, পর্যবেক্ষণ করলে আসলে বেরো আসে। আমরা দিনাজপুর পিবিআই আমরা এটা বের করতে সক্ষম হয়েছি। এটি হয়তোবা অনেকের কাছে সাধারণ বিষয়, কিন্তু আমি মনে করি যে যিনি মারা গেছেন আমরা তার একটা বিচারের পথ উন্নত করলাম। সে যে ট্রেনে কাটা অ্যাক্সিডেন্ট হিসেবে যে মৃত্যুটা প্রচার হয়েছে, মানুষজন জেনেছে, কিন্তু আসলে মানুষজন এখন জানবে যে আসলে অ্যাক্সিডেন্ট নয়, এটা পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড এবং ঠান্ডা মাথায় প্ল্যান করে করেছে। যেটা জাহেদুলকে, সালামকে, রুবেলকে ধরে কথা বের করতে আমাদের অনেক কৌশল করতে হয়েছে। তারা ডিটারমাইন্ড ছিল, স্ট্রং ছিল, কোনোভাবেই তারা শেয়ার করে না। কিন্তু যখন আমরা একটা এভিডেন্স তাদের সামনে নিয়ে আসি, যখন উপস্থাপন করি, তখন তারা ব্রেক ডাউন হয়ে যায় এবং দোষ স্বীকার করতে সম্মত হয় এবং দোষ স্বীকার করে। ধন্যবাদ আপনাদেরকে।